শীর্ষেন্দুদা আছেন, সুধাংশুদা, আলাপন্দায় হিমন্তবাবু, রুশতী সেন, শ্রীজাত, এদের আমি যথোপযুক্ত সম্মান শুভেচ্ছা জানাই। এটা আমাকে মার্জনা করবেন, আমাদের আর কি বলবো, আলাপন্দা বকবে যে আমাদের তো যেতেই হবে অলরেডি। সেই জন্য আমরা এই এক কথা হয়তো আমি বলছি, আমি আমারটাই বলি, বেশি কথা বলবো না। আলাপন্দার এর আগেও আলাপন্দার যে সমস্ত বই প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটিতে আমি তার বড় উন্মোচন অনুষ্ঠানে আমি থেকেছি। এই প্রবন্ধের এটা ঠিক মুখে আরো আছেন, বলবেন হেমন্ত বাবু আছেন, রুশতী সেন আছেন, শীর্ষেন্দু আছেন, তারা নিশ্চয়ই বলবেন, আমি বিস্তারিত যাচ্ছি না। এর বেশ কিছু আমি পড়েছি, আমার পড়ার সুযোগ হয়েছে, এগুলো হয়তো পত্রিকায় বেরিয়েছিল। এইভাবে রাষ্ট্র, সমাজ, ইতিহাস তার দৃষ্টিভঙ্গিতে এইভাবে বাঙালিকে দেখার চেষ্টা, বাঙালির চরিত্রকে বিশ্লেষণ করা, বাঙালির পথ চলাকে খানিকটা চিহ্নিত এবং একটা দিশা তৈরি করে দেখা। আমি তো কম পড়েওছি, ফলে খুব বেশি বলতে পারবো না, কিন্তু এটা পড়ে এটা যে একটি একেবারে অন্যরকম বিষয় এবং এটি যে একটি খুব গুরুত্বপূর্ণ একটা দলিলের মতো, যা আগামী প্রজন্মের যারা এই বিষয়ে গবেষণা করবেন, যারা এই বিষয়ে পড়াশুনো করবেন, যারা এই বিষয়ে পড়াবেন, তাদের কাছেও খুব প্রয়োজনীয় কাজ হয়ে রইল। সেটা আমি আর ছোট মুখে কি বলি, আপনারা অনেক বেশি বুঝবেন। আলাপন্দাকে আমি একটাই কথা বলি, আলাপন্দা এরকম কাজ খুব খেটে খুঁটে আলাপন্দা লেখেন, খুব সহজে লেখার কোথাও দিয়ে উঠতে পারেন না, চাইলে অনেকটা সময় লাগে আলাপন্দা যাই বলুক। সেই জন্যই বোধ হয় এত মননের গভীরে গিয়ে এই সমস্ত লেখাগুলো অনেক পরিশ্রম করে তৈরি করেন তিনি। আরো এরকম কাজ করুন, আরো বইয়ের হোক, আমরা নিশ্চয়ই তাতে দর্শক হয়ে হলেও আসবো। নমস্কার। ধন্যবাদ প্রজাতি গুপ্তকে। শ্রীজাতর কাছ থেকে কিছু কথা শুনে নেব। শুভ সন্ধ্যা। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই সেই সব বিয়ে বাড়িতে গেছেন যেখানে অনিমন্ত্রিত কিছু অতিথিও খেতে ঢুকে পড়ে, যাদের নেমন্তন্ন নেই কিন্তু খুব আত্মবিশ্বাসের সঙ্গে ঢুকে তারা দু ব্যাচ খেয়ে আসে। আমাকে দেখে বুঝতে পারছেন যে এই মঞ্চে, এই পংক্তিতে আমি সেরকমই অপাঙ্ক্তের একজন অতিথি, যে এই বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে যদি এই মৌকায় এক পাশ পেরে বসে খাওয়া যায়। কারণ আমি এই বইটি নিয়ে কথা বলবার স্পর্ধা বা যোগ্যতা কোনোটাই রাখি না। বইটি আমার হাতে এসে পৌঁছানোর পরে পড়তে শুরু করেছি এবং পড়তে গিয়ে বুঝতে পারছি যে এই বইটি সম্যক। কেউ কিছু বলছেন? আমার যা উচ্চতা, আমাকে দূর থেকে দেখতে পাওয়া কঠিন। তো আমি বলতে চাই যে এই বইটি যে বিষয় নিয়ে লিখিত হয়েছে এবং বাঙালির মনকে এত দিক থেকে এত চুলচেরা বিশ্লেষণে যে দেখা যায়, এত তথ্য দিয়ে এবং এত তত্ত্ব দিয়ে এবং তথ্য ও তত্ত্বের বাইরেও এত দরদ দিয়ে বাঙালির মনকে যে এতভাবে পড়া যায়, এইটা আলাপন বন্দ্যোপাধ্যায় আমাদের দেখিয়েছেন এই বইটা। এটাও ঠিক যে এই বই খুব সহজ পাঠ্য নয়। যাই হোক, আমি বেশি সময় নেব না। আলাপনদার কাছে একটা প্রশ্ন আমি রাখবো, জানি না তার উত্তর শুনে যেতে পারবো কিনা। বইটা পড়তে পড়তে আমি কি বলবো? আমি পাচ্ছি আমার অডিও, আমরাও পাচ্ছি। সেটা হচ্ছে একটা জায়গা কিছুটা আমি বুঝতে পেরেছি, সব জায়গাতে সম্পূর্ণ বুঝতে পারছি তাও নয়। যেখানে ভদ্রলোকের সংকট বলতে গিয়ে আলাপন্দা একটি নির্ণায়ক চিহ্নকে ধরেছেন, যেটি হচ্ছে বাংলা কবিতার ক্রমবর্ধমান দুর্বোধ্যতা। আমি এতে খুব খুশি হয়েছি যে ভদ্রলোকের সংকটের মধ্যে বাংলা কবিতাও এসেছে। কারণ আমরা চিরকাল শুনে এসেছি কবিতা কারো কোনো কাজে লাগে না, অবসর সময় মানুষজন পড়ে, ভালো বলে।
কিন্তু এইখানে তিনি বলছেন যে বাংলা কবিতা তখন ক্রমে আত্মমগ্ন, গোষ্ঠীচারী ও দুর্বোধ্য হয়ে উঠছিল। মনে করুন বিষ্ণুদের কথা, ঊর্ধ্বকমার মধ্যে জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া। জনসমুদ্রে জোয়ার নেমেছিল মফস্বলী নিযুত মানুষের, নজরুল ইসলাম তাদের কণ্ঠস্বর। কিন্তু কলকাতার বর্ণ হিন্দু ভদ্রলোক কবিরা তখন আপন আপন এলিট পত্রিকার নিভৃত আশ্রয় ছোট ছোট বন্ধু গোষ্ঠীকে জড়িয়ে ধরছেন। সুধীন্দ্রনাথ দত্তর দুরূহতা বা বুদ্ধদেব বসুর কলাকৈবল্য বাক্যে আমি সমসাময়িক ভদ্রলোকের বিচ্ছিন্নতার প্রকাশ বলে দেখি। জীবনানন্দের কবি জীবনীতে একই ইঙ্গিত দেন মার্কিন গবেষক ক্লিন্টন সিলি। আমার আলোচনার, আবারও বলছি, ধৃষ্টতা নেই। পাঠক হিসেবে প্রশ্ন যে এই দুর্বোধ্যতার উপাসনা পৃথিবীর বহু অঞ্চলেই চলছিল এবং এখানেও চলছিল। পরবর্তীকালেও আমার মনে হয়েছে যে শিল্পকলার একটা অংশের মানুষজন দুর্বোধ্যতার উপাসক হয়ে থেকেছেন, কিন্তু একই সঙ্গে জীবনানন্দের মধ্যে যে রাজনৈতিকতা, যে বিশ্বচেতনার প্রকাশ তার মধ্যে আছে, তা কি তবে ভাষার জটিলতার জন্য বাঙালি মনের কাছে পৌঁছতে পারলো না যেভাবে সুভাষ মুখোপাধ্যায় পারলেন বা যেভাবে নজরুল পারলেন? এইটি আমার বুঝতে চাওয়া। কেবল প্রশ্ন, বইটা আপনারা সবাই পড়বেন আর অনেক সময় নিয়ে পড়বেন। এই বইটা একটাই জিনিস দাবি করে, সেটা হচ্ছে আপনাদের সময়। আপনি কি উত্তর দেবেন? দেশ পাবলিশিং প্রকাশক এবং তার হয়ে শুভঙ্কর দে অপু আমাকে অনুরোধ করছেন, সেই জন্য আমি ক্রম ডিঙিয়ে বলছি। এটা কেন বললাম? সুভাষ মুখোপাধ্যায় যে সরল হলেন শ্রীজাত, সেটা একটু বয়সে কম বলে নয়। আমি দাবি করব সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রভৃতি 40-এর দশকের প্রায় সব কবি তাদের পরিসরটা পেলেন গণতন্ত্রের বড় আঙিনায়, যে আঙিনাটা 30-এর দশকের কবিরা পাননি। আমি এখানে যেটা বলতে চেয়েছি এই বিশেষ প্রসঙ্গে, দুই বিশ্বযুদ্ধের মধ্যের বাংলায় বর্ণ হিন্দু, উচ্চবর্গীয়, উচ্চ মধ্য বা মধ্যবিত্ত কবিরা, সুধীন্দ্রনাথ দত্ত স্টেটসম্যান পত্রিকার খুবই ওপরের তলার চাকরি করেন, বুদ্ধদেব বসু ঢাকা থেকে চলে এসছেন, এখানে রাসবিহারী এভিনিউ, তার ওপরে সুন্দর বাড়িতে থাকেন, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উচ্চবর্গীয় গবেষক হবেন। ইনারা বিষ্ণু দে রিপন কলেজের অধ্যাপক, ওই ওদের যেখানে পাবলিশিং হাউস সেখানেই বাড়ি, মধ্য কলকাতার উচ্চবর্ণ অভিজাত পরিবারের মানুষ। ইনারা দুই বিশ্বযুদ্ধের মধ্যে নিযুত মফস্বলী মানুষের বিপুল উত্থান হয়তো অতটাই হৃদয়ঙ্গম করার সুযোগ সেভাবে পাননি যেভাবে হয়তো পেয়েছিলেন বর্ধমানের একটি মুসলমান ছেলে নজরুল ইসলাম। বরিশাল থেকে ফজলুল হক যে বিপুল জন উল্লাসে উঠে এসেছিলেন, বিষ্ণুদে সেই জন উল্লাস ঠাহর করছেন, কিন্তু তার বর্ণ, তার বর্গ, তার সংখ্যালঘুত্ব দুই বিশ্বযুদ্ধের মধ্যে বুঝে গেছে উচ্চবর্ণ, হিন্দু, অভিজাত, মধ্যবিত্ত কবিগণ, তারা অবিভক্ত বাংলাদেশে নিতান্ত সংখ্যালঘু। অবিভক্ত বাংলাদেশে বিপুল জন আন্দোলনে হয়তো এই কবিরা একটু একক, একটু নিভৃত, একটু বিষণ্ণ বোধ করছিলেন। স্বাধীনতার ঠিক পরেই ভাঙা বাংলায় গণতন্ত্রের বৃহৎ আঙিনায় জনগোষ্ঠীর অন্য বিন্যাসে যে নিভৃতত্বের আরতি সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়োজন হবে না, যে আত্মবিশ্বাসের টালমাটাল নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার অন্তরে অনুভব করবেন না। এদের সকল মহত্ব ও সকল আভিজাত্য সত্ত্বেও সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু যে আপন আপন সালন বা আপন আপন বাড়ির অভ্যন্তরে কতিপয় কবি নিয়ে কবিতার যে দুরূহ সাধনা করছিলেন, এই প্রবন্ধে আমি ইঙ্গিত দিয়েছি। বঙ্গজীবনের বৃহৎ রাজনীতির আঙিনায়
সেদিন কবিদের সেই স্পর্শ হয়তো অতটাই পৌঁছতে পারেনি যতটা নজরুল ইসলাম পৌঁছে দিতে পারছিলেন, যতটা পরবর্তীকালে অন্য এক পরিপ্রেক্ষিতে সুনীল গঙ্গোপাধ্যায়রা পারবেন। সেতুদা বলেছেন আরো দুর্বোধ্য করে যেটুকু অসাধারণ করেছেন, আরো দুর্বোধ্য। অনুরোধ করব হিমবন্ত বন্দ্যোপাধ্যায়কে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, আমি অপু আছে, ঋদ্ধি আছে, আর আমার মঞ্চে উপবিষ্ট আমার লেখককে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আলাপন বাবুকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। শ্রী সুনীল আমার প্রণাম নেবেন এবং আপনারা যারা উপস্থিত সামনে সবাই আছেন। আমি একটা জরুরি কাজে আমার গিল্ড অফিসের মধ্যে ঢুকতে হবে আর কি, আমি একটু সেখানে বেরিয়ে যাচ্ছি। পরবর্তী প্রজন্ম রেডি, তারাই এখন প্রকাশনা জগৎ দেখছে, সেটা তো অপুকে আপনারা দেখতে পাচ্ছেন। আর একজন মাঠে ঘুরে বেড়াচ্ছে সুদীপ্ত বলে, আর তার ছোট ভাই ওখানে দাঁড়িয়ে আছে। অতএব এরা আপনাদের সামনে বই প্রকাশ করা, এবং বইগুলো আজকে একটা জিনিস, বই 49তম বই মেলাকে স্মরণীয় করে রাখতে আপনি একটা বই নিজে কিনবেন, কিনে তাতে নিজে সই করে নিজের আত্মীয় স্বজনকে উপহার দিতে শুরু করুন, তাহলে এই বই দেখবেন বই সবসময় থাকবে। নমস্কার। অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। মাননীয় ব্যবস্থাপক বৃন্দ, শীর্ষেন্দু বাবু, আলাপন্দা, আমাদের উপাচার্য এবং আমার স্বজনীরা, একটা মুশকিল হচ্ছে মন নিয়ে, বুঝলেন তো। একটা সাদা কালো ছবি হয়েছিল সুপ্রিয়া দেবীর অভিনয়ে, সেখানে আমরা বুঝেছিলাম মন জিনিসটা খুব সহজ নয়। সেই কমলাকান্তের মন কোথায় হারিয়েছিল 19 শতক থেকে খুঁজে যাচ্ছেন। তারপর আবার যখন সলিল চৌধুরী মন হারালো, এই গান গাইছেন, হেমন্তের কণ্ঠ যখন উজ্জ্বল হয়ে উঠছে সে গান, বুঝলাম মন ব্যাপারটা মোটেও সোজা নয়। মনটা যে কোথায় থাকে, সেটা হৃদয়ে না মস্তিষ্কে, এটাও চট করে বোঝা যায় না। সত্যি সত্যি কোথায় থাকে মন? তার কারণ আমরা যখন আঙুলে ব্যথা পাই বলি আঙুলে বড় কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু এটা বলি না আঙুলের খুব দুঃখ হচ্ছে। মন থাকলে তবে দুঃখ বোধ থাকে, এটা কুসুম বুঝেছিল। শরীর তোমার মন নাই কুসুম। এই মন খুঁজতে খুঁজতে কেউ কেউ আবার 7 সমুদ্র 13 নদী পাড়ে গিয়ে স্যাভেজ মাইন্ডের খোঁজ করে পেরেছিলেন, এবং তারপর সেটাকে আবার সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন তার শেষ চলচ্চিত্রে। এত কিছুর পরেও কিন্তু বাঙালির মন নিয়ে একটা সম্পূর্ণ ধারণা, আমরা অবশ্যই তার আগে বিনয় ঘোষের মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ করে ফেলেছি, তারপরেও একটা বড় ভাগ থেকে গেছিল। বাঙালির মন কেমন, বাঙালি কেমন, সেটার তো কোনো সরলরৈখিক ব্যাখ্যা হয় না। ফলে এই যে বিস্তৃত সময় এবং অঞ্চলের বিভাগ, আর্থসামাজিক বিভাগ, এর সবটাকে একটা ফ্রেমে 2 মলাটের মধ্যে ধরা আপনারা প্রত্যেকেই অনুমান করতে পারবেন অত্যন্ত দুরূহ কাজ। সেই দুরূহ কাজটা যিনি নিজেকে বলেন রাষ্ট্র ব্যাপারী, তিনি অসাধারণ দক্ষতায় 250 পাতার মধ্যে আমাদের উপহার দিচ্ছেন। বইটার যা দাম, কার্যত সেটা তার চেয়ে দামি হয়ে উঠছে। এবারে আমরা জানি, যারা এক লহমায় বইটাকে একটু পড়েছি, ঠিকই বলেছে শ্রীজাত, আমাদের ছোট ভাইয়ের মতো, এই বই কিন্তু সত্যি সত্যি এক লহমায় বোঝার বা পড়ার নয়, এটা র্যাপিড রিডার কোনোভাবেই নয়।
কিছু বাধ্যবাধকতা থাকে বলে হয়তো আমরা এটা করেছি, কিন্তু পড়তে গিয়ে দেখেছি কি সাংঘাতিক ইন্টারটেক্সুয়ালিটি রয়েছে, ক্রস রেফারেন্স রয়েছে, কত অদ্ভুত মননের চর্চা রয়েছে, কিন্তু সেগুলো কোথাও না খুব বিজ্ঞাপিত হয়নি। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাংলা গদ্যের একটা আশ্চর্য সুষমা আমার চোখে পড়েছে। তার ধ্রুপদী বিন্যাসের মধ্যে কোথাও সেই বিস্ফোরণটা নেই, বরং একটা কবিতার লাবণ্য আছে। কেমন আমি বলছি, তিনি হয়তো তার মাস্টারমশাইয়ের কথা বলছেন অমল মুখোপাধ্যায়, এবং বলতে বলতে বলছেন একটা সময় স্যার স্যার করে সকলে যখন ভুগত না, এবং ছাত্র গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে কোথাও একটা ঝাঁঝালো সম্পর্ক ব্যাপার ছিল। এই ঝাঁঝালো শব্দটা কিন্তু আমার কাছে বহুমাত্রিক পড়ে গেছে। আমি অজিত চৌধুরীকে খুব কাছ থেকে দেখেছি। ঝাঁঝালো শব্দটা কেবলমাত্র তর্কে সীমাবদ্ধ থাকেনি, অনেক সময় পেয়ালায় চলে এসেছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি। অর্থনীতিবিদ অজিত চৌধুরী, তাকে আমি খুব করি, খুব সম্মান করি। বা ধরুন দীপক বন্দ্যোপাধ্যায় এবং তার অসামান্য যশস্বী পুত্রের কথা যখন তিনি বলছেন, বুদ্ধিজীবীর মন এর 3 নম্বর সম্ভবত অংশে, সেখানে তিনি সেখানে তিনি একটা অদ্ভুত কবিতার মতন বাক্য ব্যবহার করছেন। বলছেন যে বহু দূর থেকে এই মানুষটা কলকাতাকে দেখছে কোণে দেখা আলোর ভালোবাসা নিয়ে, এরকম একটা অসাধারণ বাক্যবন্ধ তিনি ব্যবহার করছেন। এইগুলো না আমাদের চেনা পরিসরে আমরা কোথাও হারিয়ে যেতে দেখেছি। আমরা তো দেখেছি আমাদের বাংলা ভাষার প্রতি দরদ এখন 21শে ফেব্রুয়ারির বাইরে খুব বেশি বিস্তৃত হচ্ছে না। তেমন একটা আশ্চর্য আতঙ্কিত পরিবেশে এইরকম একটা বই, যেখানে বাঙালি বলতে শুধু বুদ্ধিজীবী বাঙালি নয়, সৌভ্যে বাঙালি নয়, কেবলমাত্র এই সময়ের বাঙালি নয়, সর্বকালের বাঙালি, বণিক বাঙালি, যারা উদ্বাস্তু সেই বাঙালি। যোগেন মন্ডল, বরিশালের যোগেন মন্ডলের কথা বলা হচ্ছে, একজন ট্র্যাজিক নায়কের মতন তাকে নির্মাণ করা হয়েছে। আলাপন তাকে আবার নতুন করে আমাদের হাতে তুলে দিচ্ছে। এই সবটা, এবং ভাষা, বাংলা ভাষা আদৌ থাকবে কিনা, চমস্কির সাথে যখন তিনি তার সস্ত্রীক চমস্কির সাথে যখন তিনি বার্তালাপ করছেন, সেই সবের মধ্য দিয়ে একটা বিচিত্র বহুমাত্রিক নির্মাণ এই বইয়ের অক্ষরে অক্ষরে ছড়িয়ে রয়েছে। আপনারা পড়ুন, পড়লে আরো বেশি জিজ্ঞাসা জাগ্রত হবে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায়কে। অনুরোধ করব বিশ্বতী সেনকে কিছু কথা বলার জন্য। মঞ্চে উপবিষ্ট এবং প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই। আজকের আয়োজকদের কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে কিন্তু প্রশ্নই, মানে আমারও অনেকগুলোই প্রশ্ন আছে এ বইয়ের লেখকের কাছে, কিন্তু তার যেটা সব থেকে বড় কৃতিত্ব সেটা হচ্ছে এই প্রতিটি প্রশ্নই তিনি উস্কে দিয়েছেন। 10টি গোত্র নামে বিভক্ত 19টি অত্যন্ত সুলিখিত প্রবন্ধের সংকলন এটি। এই গোত্র নামগুলো দেখে বা খানিকটা বোঝার চেষ্টা করে আমার মনে হয় আপনারা যারাই পড়বেন আপনাদের মনে হবে যে প্রত্যেকটি গোত্র নামে এক একটি বই হয়ে ওঠার সম্ভাবনায় উজ্জ্বল। সেই কারণেই আমি কয়েকটা প্রশ্ন করছি। এই প্রশ্নগুলো কিন্তু একেবারেই এই গ্রন্থের লেখকের তৈরি করা, আর যে জায়গাগুলো সত্যি খুবই উৎপন্ন সুলিখিত সেগুলো নিয়ে কথা হয়ে গেল। আমার পূর্ববর্তী বক্তা একেবারে সঠিক বলেছেন, আমি আর সেই জায়গাটার মধ্যে ঢুকছি না। আমার মূল প্রশ্ন 3টে, সেটাই একটু সংক্ষেপে বলছি। 1 নম্বর হলো নায়কের মন। এইটা দিয়ে বই শুরু হচ্ছে, বাঙালির মনকে বুঝবার জন্য নায়কের মন, এবং 3 জন নায়ককে তিনি এখানে এনেছেন, দেবদাস, অপূর্ব কুমার বা অপু এবং দেবু পণ্ডিত। এখন তার
এই যেভাবে তিনি এদের তিনজনকে দেখেছেন, তাদের কর্ম এবং কর্মহীনতা, তাদের কীর্তি, তাদের আলস্য সবকিছু নিয়ে, সেখানে আমার পাঠ এবং এই গ্রন্থের লেখকের পাঠ আলাদা হতেই পারে, সেটা নিয়ে কথা নয়। আমার প্রশ্ন শুধু একটা জায়গায়, দেবদাসের যিনি স্রষ্টা এবং অপূর্ব কুমারের যিনি স্রষ্টা, এদের দুজনের ঠিক মধ্যবর্তী দশকে 19 শতকে আরেকজন মানুষের জন্ম হয়েছিল, তার নাম জগদীশ গুপ্ত। আমাদের সমস্যাটা যেটা, সেটা হচ্ছে প্রশ্ন এইখানেই এসে দাঁড়ায় যে আচ্ছা, অসাধু সিদ্ধার্থর মন বা বিশ্বম্ভরের মন, এগুলো কি বাঙালি নায়কের মন নয়? আজকে আমরা চারপাশটাকে যেরকম দেখছি, তাতে তো এটা মনে হয় যে জগদীশ গুপ্তই হয়তো একভাবে আমাদের আগামী দিনের অন্ধকারকে খুব বেশি বুঝেছিলেন। আমি সেই কারণেই প্রথমেই বললাম যে গ্রন্থকারের লেখার গুণে কিন্তু এই যে প্রত্যেকটি গোত্র নাম, এটি যেন এক একটি পূর্ণাঙ্গ গ্রন্থ হয়ে ওঠার সম্ভাবনায় উজ্জ্বল। আর জগদীশ গুপ্ত থেকে শুরু করে আমরা যদি একটু এগোই, স্বাধীন ভারতের অনেকটা সময় কেটে যাওয়ার পরে 20 শতকের 7 দশকে একটি বৃহৎ উপন্যাস লেখা হয়েছিল, যার নাম মানুষ খুন করে কেন, লিখেছিলেন দেবেশ রায়। অশ্বিনী যে নায়ক হতে পারে, এইটা কিন্তু তার আগে আমাদের কাছে প্রায় একটা উপক্রমণিকার মতো হয়তো ছিল। জগদীশ গুপ্তর কিছু উপন্যাস পড়ে, এবং আর একটি উপন্যাসের কথা আমরা বলবো, যেটা আজকে একেবারেই হারিয়ে গেছে, কিন্তু 20 শতকের মাঝামাঝি সময় সেটা কিন্তু একটা অসাধারণ লেখা। এই অর্থে আমি খুব উত্তীর্ণ উপন্যাস বলবো না, কিন্তু সরোজ আচার্যর কালো ঘোড়া কিন্তু একটা নতুন নায়কের সন্ধান আমাকে দিল। তারই হয়তো একটা পূর্ণাবয়ব আমরা দেখছি। অশ্বিনী যখন উপন্যাসের নায়ক হিসেবে আর কিচ্ছু তার করার থাকে না, তার নিজের স্ত্রীকে খুন করা ছাড়া। সুতরাং আমার নিজের মনে হয় অন্য গোত্র নামগুলি নাই হোক, নায়কের মনটা তো নিশ্চয়ই একটি গোটা গ্রন্থ হয়ে ওঠার সম্ভাবনায় উজ্জ্বল। এবং এই প্রশ্নগুলো আমার ধারণা যিনি এই গ্রন্থ লিখেছেন তিনি আমার থেকে ভালোই বুঝেছেন, তার কথা তো আমরা শুনবো। আর ঠিক এইরকমই উদ্বাস্তু মন নিয়ে আমার একটা দুটো কথা থাকে। 3টি পর্বে খুব খুব সুলিখিত 3টি নিবন্ধ রয়েছে, উদ্বাস্তু মন 1, 2, 3। প্রফুল্ল রায়ের অংশটি পড়েই আমার মনে হলো যে প্রফুল্ল রায় অনেক পরের মানুষ। আমরা খুব অপঠিত, প্রায় হারিয়ে যাওয়া একজন গল্পকার ও ঔপন্যাসিকের কথা আমার খানিকটা মনে হলো, যিনি কিন্তু 1948 সালে পার্টিশন নিয়ে গল্প লিখেছেন। সেই গল্পের নাম এখানে বাতাস নেই বা মায়াপথ। এই লেখকের নাম সত্যপ্রিয় ঘোষ, খুবই স্বল্প পঠিত। এবং সব থেকে বড় কথা, আলাপন বন্দ্যোপাধ্যায় এখানে বাঙালি স্বাধীনতার উদযাপন, যেটা ভাঙা দেশে কলকাতা শহরে যেভাবে আলিঙ্গন করে মিষ্টি বিতরণ করে যে অসাধারণ উৎসব হয়েছিল, সেই উৎসবকে যথেষ্ট ক্রিটিক্যালি একটা দেখার চেষ্টা করেছেন। যে সত্যপ্রিয় ঘোষ 48 সালে পার্টিশনের গল্প লিখতে শুরু করেছিলেন, তিনি কিন্তু 21 শতকের প্রথম বছরটিতে 2001 সালে পরপর 2টি গল্প লিখেছিলেন। একটির নাম নদীর ভৎসনা, আরেকটির নাম আউনি বাউনি চাউনি। এগুলো সবই আবার নতুন করে বেরিয়েছে, আমরা পড়তে পারি। এই গল্পে কিন্তু ওই যে পুরনো উচ্ছ্বাস, ওই যে ভাঙা দেশকে ভুলে একটা ভয়ঙ্কর আনন্দ, তাকে যাকে বলা হয় প্রায় আত্মসমালোচনার চোখে দেখা আছে। আর অবশ্যই আমার মনে পড়েছে গৌর কিশোর ঘোষের জল পড়ে পাতা নড়ে, প্রেম নেই এবং প্রতিবেশীর কথা। ঠিক
প্রফুল্ল রায়কে যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন, পাশাপাশি এই জিনিসগুলির পাঠ এবং বিশ্লেষণ কিন্তু আর একটা উদ্বাস্তু মন 4, উদ্বাস্তু মন 5 আমাদের দেখাতে পারে। ঠিক একই কথা আমি নারীর মন নিয়ে বলবো। দুটি অত্যন্ত সুলিখিত প্রবন্ধ এখানে আছে। কৃষ্ণা বসুর যে প্রবন্ধ সংগ্রহের যে আলোচনা তিনি করেছেন সেটিও খুব সুন্দর, এবং অন্য লেখাটি একটি ব্যক্তিগত লেখা, নিজের মায়ের স্মৃতি তর্পণ, সেখানে যে এতখানি মনের উদ্বৃত্ত থাকতে পারে সেটা একটা খুব বড় কথা। কিন্তু এগুলো তো সবই 21 শতকের ঘটনা। আমি 19 শতক ছেড়ে দিলাম। স্বাধীনতার পরেই কিন্তু একেবারে সমাজের অগ্রাধিকারিণী লীলা মজুমদার থেকে একেবারে অনেক পিছিয়ে পড়া বেবি হালদার পর্যন্ত সকলের আত্মকথা প্রকাশিত হয়ে গেছে। সুতরাং আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করব নারীর মন এই গোত্র নামটিও যদি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ হয়ে ওঠে। একটা জায়গায় আমার একটু অসুবিধা লেগেছে, সেটা হচ্ছে সন্ন্যাসীর মনের যে দুটি লেখাই অসম্ভব ভালো। দ্বিতীয় লেখাটি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম লেখাটি, যেটা মূলত সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায়ের ভাওয়াল সন্ন্যাসী নিয়ে, বইটির নাম দ্য কুমার অফ ভাওয়াল অ্যান্ড দ্য সিক্রেট হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। এই লেখাটি অত্যন্ত সুন্দর লেগেছে আমার, কিন্তু আমার একটা জিনিসই মনে হয়েছে, আচ্ছা এই লেখায় কি আমরা সন্ন্যাসীর মনকে বুঝতে পারলাম, নাকি এটা উপনিবেশী শাসকের মন, উপনিবেশের শাসিতের মন, যে বিদ্রোহ করতে চায় কিন্তু বিদ্রোহ করতে তার একটা খুব দুর্বল অছিলা লাগে, সেই মনগুলোর সঙ্গেই আমাদের বেশি পরিচয় হলো। এটা আশা করি আমার বোঝার যেটুকু ঘাটতি সেটা আজকে লেখক আছেন, তিনি বুঝিয়ে বলবেন। আপনারা সবাই পড়ুন। আমার ধারণা আমি আজকে যেটুকু আমার কথা বললাম এগুলো পাঠান্তরে আবার অন্যরকম হয়ে যেতে পারে, কিন্তু এই কথাটায় আমার প্রায় কোনো সন্দেহ নেই যে এই বই যে 10টি গোত্রনাম নিয়ে তৈরি হয়েছে তার অন্তত কয়েকটি গোত্রনাম স্বতন্ত্র গ্রন্থ হয়ে উঠতে পারে, যাতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাঙালি মনকে বোঝা এবং আমাদের বোঝানো আরো বিন্যস্ত হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিদিকে। আমি আলাপনদাকে অনুরোধ করবো, আপনি কি উত্তরগুলো দেখে নিন। বিশ্বতী সেন আমাদের কলেজের মেয়ে ছিলেন। আমি যখন প্রেসিডেন্সি কলেজে পড়ি তখন উনি প্রেসিডেন্সি কলেজের ছাত্রী। তখন থেকেই উনি খুব ফর্মিডেবল ইন্টেলেকচুয়াল, তখনই ওনার নাম বিদুষী হিসেবে খুব প্রসিদ্ধ ছিল। আজকেও এত বিদ্যা প্রসিদ্ধির সঙ্গে কথা বলেছেন, সকল কথাই গ্রহণযোগ্য। আমার পক্ষে বলার এটা তো কোনো কালেক্টেড ওয়ার্কস ঠিক নয়, বহু মানুষের কথা লেখা উচিত। এই বইয়ে স্বয়ং রবীন্দ্রনাথের কথা সেভাবে নেই, এই বইয়ে সুকান্তর কথা নেই, এই বইয়ে কাজী নজরুল ইসলামের কথা নেই, এই বইয়ে অসংখ্য নায়ক, অসংখ্য নায়িকার কথা নেই। এই বই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু প্রবন্ধের একটি ন্যূনতম সংকলন মাত্র। ভবিষ্যতে বারান্তরে যখনই সুযোগ পাওয়া যাবে তখনই যে সকল মহত্তর প্রসঙ্গগুলি বিশ্বতী সেন উল্লেখ করেছেন সেগুলি নিশ্চয়ই আমার বা আমার মতো যারা লিখবেন তাদের সকলের কর্তব্য যথাসাধ্য সেই সকল বিষয় স্পর্শ করা, সেই সকল বিষয় সম্পর্কে কৃতাঞ্জলি ফুটে যা কিছু সম্ভব লেখা। আমরা কয়েকটা প্রসঙ্গ নানা সময় লিখেছিলাম। একটা স্পেসিফিক ইস্যু সন্ন্যাসীর মনের, জগদীশ গুপ্ত সম্বন্ধে দেবেশ, যদিও দেবেশ রায় মশাইয়ের যে উপন্যাস আমার সবচেয়ে বেশি আলোড়িত করেছে বরিশালের যোগেন মন্ডল, সেটা নিয়ে একটা লেখার অবকাশ পাওয়া গেছে। মূলত বিভিন্ন পত্রপত্রিকায় নানা সময়ে বেরোনো পত্রিকার সংকলন। আর এই পরামর্শটা অপুকে নিতে হবে যে আপনি যা যা আমায় বলেছেন সেই অনুযায়ী বই ছাপলে অপু যেন ছেপে দেয়। বই ছাপার ব্যাপারে খুব মুশকিলেও খায়।
সন্ন্যাসীর মন অপেন্স ইম্পস্টার যেটা ভাওয়ালের রাজার, তার মধ্যে কি সন্ন্যাসীর মন রইল না জায়মান স্বাদেশিকতার কথা রইল? অবশ্যই জায়মান স্বাদেশিকতা রইল। ওটা তো বৈরাগী রাজা বা সন্ন্যাসী রাজা, উত্তরবঙ্গ বিখ্যাত চলচ্চিত্র, তার আধারে শিরোনামটুকু টেনে পাঠকের মনোযোগ একটুখানি ধরবার চেষ্টা করে তার মধ্য দিয়ে সন্ন্যাসে বা মোক্ষ বাসনায় কিরকম আমাদেরই জগতের পাওয়া না পাওয়া, আহ্লাদ বিষাদ, স্বদেশ বিদেশ নিয়ে আমাদের বারবার বিমনা হয়ে যাওয়া কিভাবে ধরা পড়লো, ওই সূত্র ধরে ঢোকা। আপনি যতজন মানুষের উল্লেখ করেছেন তারা সকলে বরেণ্য, আপনি যতজন চরিত্রের উল্লেখ করেছেন তারা সকলে বরেণ্য, কিন্তু আমি বারবারই বলছি এ বই বাঙালির মনের পূর্ণাঙ্গ ইতিহাস নয়। ভূমিকাতেই লেখা আছে এটাকে কোলাজ চিত্র হিসেবে গ্রহণ করবেন। বাঙালির মন একটা ধরবার মতো বিষয়, এটা খেয়াল করলেই আমার চেয়ে অনেক বেশি প্রতিভাবান মনস্বী ও বিদ্বান লেখক লেখিকারা আমার চেয়ে অনেক বড় করে বাঙালির মনে তাদের শ্রদ্ধা জানাতে পারবেন, এইটুকুই আশা রাখি। অনুরোধ করবো শীর্ষে নিজেকে বই নিয়ে যার কথা বলার জন্য। সকলকে আমার নমস্কার, আমার গভীর প্রীতি এবং শুভেচ্ছা। আলাপন আমার ছোট ভাইয়ের মতো, ওর সাথে সম্পর্ক অনেক দিনের। ওর বইটি যখন আমার কাছে আসে তখন আমার হাতে খুব একটা সময় ছিল না, আমি খুব আতিপাতি করে বইটা পড়ে উঠতে পারিনি, এটা ঝড়ের গতিতে পড়েছি। একটা বিষয় যেটা আমার এই বইটি পড়ে আমার যা প্রতিক্রিয়া হয়েছে ভেতরে ভেতরে, সেটা হচ্ছে আমার নিজের বাল্য স্মৃতি। কেননা আমাকে বহুবার আমার বাসস্থান বদল করতে হয়েছে বাবার চাকরির সূত্রে। আজ এখানে কাল সেখানে এরকম করে করে পূর্ববঙ্গে ঠিক স্বাধীনতার আগে আমার বাবার পোস্টিং হয়। সেখান থেকে আমাকে শেষবার পূর্ববঙ্গ ছেড়ে চলে আসতে হবে। এই যে চড়ই বেটি, আজ এখানে কাল সেখানে বিভিন্ন জায়গায় আমার বসবাস খানিকটা যাযাবরদের মতো, সেটি বারবার আমার মনে হচ্ছিল। এক্সোডাস, এক জায়গা থেকে আরেক জায়গায় চলো, আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলো, যখন আদিম মানুষ আরো ভালো ভূমি এবং আবহাওয়ার সন্ধানে এক জায়গা ছেড়ে আরেক জায়গায় চলে যেত, এবং এইভাবে আস্তে আস্তে তারা কোনো একটা জায়গায় স্থিত হতো। ও তারপরেও শেষ হতো না, আবার কোনো জায়গায় তাদের হয়তো নতুন কাজে বা নতুন সুযোগ পেয়ে সেখানে চলে যেতে হতো। মানুষ চিরকালই একরকম পরিযায়ী। আর মফস্বল আর শহরের মধ্যে যে একটা অদ্ভুত যাতায়াতের চিত্র তুলে ধরেছে আলাপন, ওর ভাইয়ের মৃত্যুর পর একটা লিখেছিল, সেটা আমার মনে আছে, খুব সুন্দর লেখা, অসাধারণ লেখা। আমি ওইরকমই একটা ভিকটিম, একজন ভিকটিম। তার কারণ আমাকেও বারবার স্থান পরিবর্তন করতে হয়েছিল। ফিরে যাওয়ার ইচ্ছে হয়েছে কি হয়নি সেটা ভিন্ন কথা, ইচ্ছে হয়, কিন্তু যাওয়াটা হয়ে ওঠে না নানান কারণে। একজনের কথা আমার খুব মনে আছে, নীরশ্রী চৌধুরী। শুনেছি তিনি এক জায়গা ত্যাগ করলে সেই জায়গায় কখনো ফিরে যেতেন না। এবার কলকাতায় বসবাস করলেন, কলকাতা ছাড়লেন, ভারতবর্ষ ছাড়লেন, কিন্তু আর কখনো
সেই জায়গায় ফিরে আসেন। অদ্ভুত এক মানুষ, কিন্তু আমরা সেরকম নয়। এখানে বাঙালির মন নানানভাবে অনুসন্ধান করেছে আলাপন, সাহিত্যে, সিনেমায়, নাটকে, উপন্যাসে, কবিতায়। আর দুর্বোধ্য কবিতা নিয়ে তার যে নিবেদন, সেইটা পড়েছি, পড়ে অবাক লেগেছে আমার যে ও কবিতা আমার চেয়ে কিছু কম বোঝে না। কিন্তু এটাও ঠিক যে কবিতার ভিতরে অনেক রকমের সঞ্চার ঘটেছে। নানান কবি নানানভাবে জীবনকে দেখেছেন এবং সেখান থেকে তার মনে মুক্তগুণ আহরণ করে গেছেন। সব মিলিয়ে এমন একটি সুখপাঠ্য গ্রন্থ। সুখপাঠ্য বলছি সেটাও ঠিক হবে না, সুখপাঠ্য একে বলা যায় না। এটাকে বলা যায় যে একটা জ্ঞান আহরণের পক্ষে চমৎকার বই। আলাপনের পড়াশুনো অনেক, বাংলা এবং ইংরেজি দুটোতে সে সাবলীল, আমি জানি, অনেক পড়েছে, অনেক আহরণ করেছে। সব কিছুকেই তার নিজস্ব একটা পাণ্ডিত্য দিয়ে, বোঝি দিয়ে বিশ্লেষণ করেছে। বইটি আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে অনেক অনামা লেখক, কম জানা লেখকের নানা রকমের বইও পড়েছে এবং সেখান থেকে উদ্ধৃতি তুলে গেছে। সব মিলিয়ে মনে হলো যে কাউকে অবহেলা করেনি না আলাপন, আর সব মিশিয়ে একটা মিলিমিশ গ্রন্থ। ঠিকই এটা টুকরো টাকরা নানা রকম ভাবে এসছে, মানে খুব বড় লেখা নয়, ছোট ছোট লেখা। কিন্তু এই ছোট ছোট লেখার ভিতর দিয়েই তার বিদ্যা এবং বুদ্ধির দুটি অনুসন্ধিৎসা এবং তার গভীর চিন্তা এবং পর্যালোচনা, এটা আমার কাছে খুব অসম্ভব ভালো মনে হয়েছে। এই বইটি সমাদৃত হবে বলি আমার ধারণা। আর সমাদৃত হলেই শুধু হবে না, বইটি খুব গভীর নিবেশের দাবি রাখে। গ্রন্থটি বারবার পড়া দরকার এবং আতিপাতি করে খুঁজে থাকা দরকার যে কিভাবে ও সমস্ত সমাজটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছে। এত অল্প একটা ছোট বইয়ের ভিতর দিয়ে এত কিছুকে এগিয়ে আসা, এটা আমার কাছে অসম্ভব একটা বড় কাজ বলে মনে হয়েছে। আমি আলাপনকে আমার ভালোবাসা জানাই, তাকে আমার শুভেচ্ছা জানাই। এরকম বই সে যেন আরো রেখে তো আমাদের সমৃদ্ধ হয়। নমস্কার। ধন্যবাদ শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। আলাপনদাকে অনুরোধ করব তার এই বই নিয়ে শীর্ষেন্দুদা সর্ব অর্থে আমাদের প্রণম্য এবং হয়তো আমার মনে হয় অতিরঞ্জন হবে না যদি বলি আমাদের সময়ের প্রণম্যতম মানুষ। ফলে উনি যে খুব স্নেহবশত আমার সম্বন্ধে বা আমার লেখা সম্বন্ধে বলেছেন, তার জন্য আমি তাকে সত্যিকারেরই প্রণাম নিবেদন করি। প্রচেত, শ্রীজাত, হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, রুশতী সেন, তারা প্রত্যেকেই খুব সুন্দর বলেছেন। অপু খুব সুন্দর অনুষ্ঠান সঞ্চালন করেছে। আমার মনে হয় আর আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে এলো। আমি প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কিছু কথা তো বলেইছি, তবু যেহেতু প্রকাশকের প্রতি আমার একটা কর্তব্য আছে, প্রকাশক পয়সা চেপে বই করেন, আমি যদি বই সম্বন্ধে না বলি, তারপরে যদি বই বিক্রি না হয়, তাহলে প্রকাশক বঞ্চিত বোধ করতে পারেনি। কর্তব্য বোধ থেকেও আমি খুব প্রকাশকের মন নিয়ে ভাবতে ভাবতে আমি চেষ্টা করছি 7-8 মিনিটে শেষ। আমার এখানে মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত প্রবন্ধকে সংকলিত করে বাঙালির মন নামক একটি একককে পুনরায় প্রতিষ্ঠিত করা। বাঙালির মন, রবীন্দ্রনাথের কথা, বাঙালির প্রাণ, বাঙালির মন, মোটামুটি ভাবে
হিস্টোরিসাইজ করলে বিংশ শতকের গোড়ার দিকে জন্মালো। আজকে বাংলা ভাষা ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সঙ্গতভাবেই বলা হচ্ছে বাংলা ভাষার এবং বাংলা ভাষা গোষ্ঠীর জন্ম মোটামুটি ৩-৪ হাজার বছর আগে, যদি জন্ম বলতে সূত্রাকারে জন্ম, ভ্রূণাকারে জন্ম এটাকেও বোঝায়। মোটামুটি আজ থেকে 1000 বছর আগে বাংলা ভাষা তার পদ আবিষ্কার করে বাংলা সাহিত্যের আঙিনার বয়স সীমাকে এইভাবে মোটামুটি 1000 বছরে প্রতিষ্ঠিত করলেন। তারপর মোটামুটি কয়েকশো বছর, যেটাকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের সময়ে আমরা ভাবি, তখন অনেকটাই তুর্ক আফগান রাজসভার পৃষ্ঠপোষণায় আঞ্চলিক রাজশক্তির বৈধতার দাবিতে আঞ্চলিক জনগোষ্ঠীর ধীরে ধীরে সামাজিক শক্তি আহরণের ফলে বাংলা নামক একটি হিন্দু মুসলমানের যৌথ প্রকল্প ভাষা হিসেবে সাহিত্য আশ্রিত হতে পারল। এরপর যাকে বলি ঔপনিবেশিক আমল, তখন আরেক কারণে ভদ্রলোক নামক গোষ্ঠী, তার জন্ম যদিও প্রাক ঔপনিবেশিক সময়ে, শাসন ক্ষমতায় এক ধরনের সহযোগী চেহারায় ধরা দিলেন এবং তাদের উত্থান ও পতন দেখা দিল। তাদের উত্থান এই প্রাচীনে আশ্রিত, মধ্যযুগে বিধৃত, প্রথম ঔপনিবেশিক আমলে বিকাশপ্রাপ্ত এবং পরবর্তী ঔপনিবেশিক যুগে লেট কলোনিয়াল সময়ে ধীরে ধীরে বিনাশপ্রাপ্ত এই ভদ্রলোক চৌচির হয়ে যেতে লাগলেন। বেশি করে বিংশ শতকের মাঝের বছরগুলিতে। এই বইয়ে একটি প্রবন্ধও আছে, ভদ্রলোকের সংকট। এই বইয়ে আমার সবচেয়ে প্রিয় প্রবন্ধ, যেখানে এই ইতিহাসের কথা যথাসাধ্য আমার মতো করে পরিশ্রমীভাবে আমি লেখার চেষ্টা করেছি। এই যে ভদ্রলোক, সেই ভদ্রলোকদের মধ্যে 3 জন মানুষ, দেবদাস শরৎচন্দ্রের, অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং দেবু পণ্ডিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাদের ধরে আমি 3 দিক থেকে ভদ্রলোকের ওপর কিছুটা আলো ফেলার চেষ্টা করেছি। তার মধ্যে শরৎচন্দ্রের দেবদাস আমার কাছে সবচেয়ে প্রতিনিধিত্বমূলক চরিত্র এক অর্থে, যেখানে আমি বলবার চেষ্টা করেছি যে দেবদাসের প্রত্যাবর্তন আমাদের সকলের ক্রমিক প্রত্যাবর্তন এবং পশ্চাৎ গমনের যেন সে হচ্ছে প্রতীক। দেবদাস ফিরছে শহর থেকে গ্রামের দিকে, কর্ম থেকে প্রেমের দিকে, বাহির থেকে ভিতরের দিকে, সমাজ থেকে পার্বতীর দিকে, যৌবন থেকে বাল্যের দিকে, ভবিষ্যৎ থেকে অতীতের দিকে দেবদাস ফিরছে, ফেরা সফল হয় না। এই যে প্রত্যাবর্তন, যা হতে পারত, যা হলো না, ফলে ফিরে যাওয়া তাল সোনাপুরের দিকে, রক্তবমি করতে করতে ফিরে আসা সেই দেবদাসের প্রত্যাবর্তনে আধুনিক বাঙালি তার নিজস্ব খণ্ডকাব্য পেয়েছে। দেবদাসের ট্র্যাজেডি সিদ্ধিহীন বাঙালির স্বেচ্ছাবৃত আত্মহননের মধ্যবিত্ত ঔপনিবেশিক ট্র্যাজেডি। দেবদাসের ট্র্যাজেডি আত্মখণ্ডিত বাঙালির দেশভাগদীর্ণ উত্তর ঔপনিবেশিক ট্র্যাজেডিরও পূর্বাভাস বটে। পরে বিভূতিভূষণের অপু নিয়ে আলোচনায় একই কথা আরেকবার আমি দেখতে চেষ্টা করছি, যেখানে রবীন্দ্রনাথ আসছেন ঘুরে। রবীন্দ্রনাথ নৈবেদ্যে আমি বলছি রামায়ণ যেমন প্রাচীন ভারতীয় গৃহস্থের
শ্রেষ্ঠ জীবন কাব্য নৈবেদ্য 1901, তেমনি সম্পন্ন আধুনিক মনুষ্যত্বের শ্রেষ্ঠ গৃহদর্শন। ভক্তি বা বৈরাগ্যের সহজ উচ্ছলতা নয়, রবীন্দ্রনাথ বলছেন কর্তব্য ভারের গৃহস্থ কঠোরতার কথা। কথাগুলি সন্তব্য। করমোড়ে সম্মানিত নববীর বেশে দুরূহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায় পড়াইয়া দাও অঙ্গে মোর ক্ষতচিহ্ন অলঙ্কার। ধন্য কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে। ভাবের ললিত ক্রোড়ে না রাখি নীলিন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন। আশঙ্কা করি বিভূতিভূষণের অপু এই দীক্ষা পায়নি। তার জীবনে শুধুই মৃত্যু আসে। ইন্দির ঠাকুর প্রথমে মারা যান, দুর্গা মারা যায়, হরিহর মারা যান, সর্বজয়া মারা যান, অপর্ণা মারা যান, বন্ধুরা মারা যায়, কেবলই যেন তাকে নিষ্কৃতি দিতে, কেবলই যেন তাকে কর্তব্যের কঠোর বন্ধন থেকে মুক্তি দিতে। এই মুক্তি পেতে থাকা, এই একা হতে থাকা, এই ক্রমশ বিরাগী হতে থাকা অপু আমার বিচারে যেন তার জনপ্রিয়তার মধ্যে লুকিয়ে রাখে রেনেসাঁসের সম্পন্ন ও ঐশ্বর্যবান বাঙালিত্বের পরাজয়ের উপাখ্যানটুকু। বিভূতিভূষণ মহান সাহিত্যিক, অপু অসাধারণ সৃষ্টি, কিন্তু বাঙালি ভদ্রলোক দুর্ভাগা যে দুই মহাযুদ্ধের মধ্যে তার নায়ককে শুধুই আমরা মৃত্যুর মাধ্যমে নিষ্কৃতি পেতে দেখি। নায়কদের মাধ্যমে আমাদের এই সংকট দেখার পর আমি এই ভদ্রলোকের সংকট নামক যে প্রবন্ধের কথাগুলো বললাম, সেই প্রবন্ধের কথা একটু বলবার চেষ্টা করেছিলাম, যাতে আমি বিশেষ করে আধুনিক কালে, সাম্প্রতিক কালে, একেবারে হাল আমল যে আমলে বেঁচে আছি, সেই আমলে, সেই পর্বে ভদ্রলোকের সংকটের তৃতীয় বা সাম্প্রতিকতম চ্যাপ্টারে আমি লক্ষ্য করেছি যে সেই লক্ষণগুলি হলো বিশ্বে কমিউনিজমের কারণ ও লক্ষণগুলি হলো বিশ্বে কমিউনিজমের পতন, সোভিয়েত ইউনিয়নের ধ্বংসপ্রাপ্তি, ভদ্রলোকের ধর্মনাশ, এটা হচ্ছে ক বলেছি। খ, নব্য উদারবাদের জয়, ভদ্রলোকের মানস সংকট ও প্রতিদ্বন্দ্বী অবঙ্গভাষী বাণিজ্যিক এলিটের সুবিধে। এখানে গর্গ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বেঙ্গল বিজনেস কাউন্সিলের অনেকে আছেন, তাদের এই প্রসঙ্গে বহু বক্তব্যও আছে। গ, অনগ্রসর বর্ণগুলির এবং দলিত আদিবাসীদের অগ্রগতি ও ভদ্রলোকের আধিপত্য হ্রাস। ঘ, জনবাদী রাজনীতির উত্থান ও ভদ্রলোকের গুরুত্ব নাশ। ঙ, সাফল্যের আত্মরতি ও অতিকথনের বিরুদ্ধে জনতার রাগ এবং সেই জনবাদী ক্রোধে ভদ্রলোকেরও দুর্বিপাক। সংকট মোচনের পথ যদি জিজ্ঞাসা করা হয় লেখককে, সে বলেছে, এক, নারীকে বৃত্তের বাইরে রাখা যাবে না, তাকে সম্মানিত ও সংযুক্ত না করলে ভদ্রলোকের মহা সর্বনাশ। দুই, মুসলমানকে দরজার বাইরে রাখা যাবে না, বিশেষত নিযুত গরিব ও অনগ্রসর মুসলমানের শিক্ষা, উন্নয়ন, সমৃদ্ধি ও আত্মীকরণ যেন আমাদের সর্বান্তঃকরণ প্রার্থনা হয়। তিন, মধ্য ও পশ্চাৎপদ বর্ণভুক্ত মানুষদের উৎসুক চিত্তে পংক্তিতে স্থান দিতে হবে। চার, দলিত মানুষের অগ্রগতি, পংক্তি প্রবেশ ও সমানীকরণ যেন ভদ্রলোকের বৃত্তকে বৃহত্তর ও মহত্তর করে। পরবর্তী পয়েন্ট, আদিবাসী মানুষের ভাষা, কৃষ্টি ও অর্থনীতির ঐশ্বর্যকে শ্রদ্ধা ও গ্রহণ করার প্রয়াসে যেন ভদ্রলোকের কোনো দ্বিধা না থাকে। শেষ পর্যন্ত আমার নিবেদন, একটু অনেকে রাখবেন, অবঙ্গভাষী কিন্তু বঙ্গবাসী মানুষদের পরিশ্রম, নিষ্ঠা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও সিদ্ধি লাভে ঐকান্তিকতা যেন আমাদের শ্রদ্ধা পায়। আমি বলবো এখান থেকে এগিয়ে গিয়ে আমরা যেন আমাদের সংজ্ঞায়
ধর্মের সংজ্ঞাকেও বড় করি, কর্তব্যের সংজ্ঞাকেও বড় করি। শুধুই চিন্তাবৃত্তি যেন আমাদের মহত্বকে উদ্বুদ্ধ না করে, কর্মবৃত্তি, রজবৃত্তি, ঝুঁকি নেওয়ার সাহস ইত্যাকার বহুবিধ মানবিক গুণাবলী যার মধ্যেই পাবো, তাকেই যেন বাঙালির মনে স্থান দিতে আমাদের সংকোচ না থাকে। আর এই করতে করতেই যেন আমরা পেরিয়ে যাই এরি তত্ত্বের এবং মহানাগরী তত্ত্বের সংজ্ঞাকে, পৌঁছে যাই মফস্বলের শেষতম প্রান্তে, যেটি নিয়েও আমার একটি প্রবন্ধ এই বইয়ে আছে, মফস্বলের মন। যে মফস্বল বিশ্বায়নের যুগে মেট্রোপোলের বিপরীত মেরু, হয়তোবা অনিবার্য অপর। এই অনিবার্য অপর বলে প্রবন্ধটিও, যাদের সময় থাকবে যদি তারা দয়া করে পড়ে। এরপর রুশতী দেবী যেটা বলছিলেন, নানা গোত্র নামে প্রতিটি গোত্রই আপন মর্যাদায় পৃথক গ্রন্থ পাওয়ার দাবি রাখে। শিক্ষাজীবীর মন, বণিকের মন, বেঙ্গল বিজনেস কাউন্সিল অনেক সদস্য এসছেন, তারা আপন বণিক পরিচয়ে গৌরবান্বিত হয়ে এখন সংজ্ঞায়িত হচ্ছে। সেই বণিকের মন, উদ্বাস্তুর মন, দলিতের মন। সম্প্রতি দলিত সাহিত্যে যে অসাধারণ কাজকর্ম হচ্ছে এবং বাংলা ভাষায় দলিতের মন যেভাবে উন্মোচিত হয়ে চলেছে, তাকে শ্রদ্ধায় নতজানু হয়ে যেন আমাদের সংজ্ঞা বাড়ানোর দিনে গ্রহণ করি। শেষত নারীর মন। আমার বইয়ের ক্ষুদ্র দুটি প্রবন্ধে নারীর মনের কিছুই ধরা পড়েনি, কিন্তু এর মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে চাওয়া হয়েছে সেই সকল নিযুত নারীকে, ইতিহাসের হাজার হাজার বছর ধরে আমরা যাদের কখনো সম্মান জানাইনি। যেহেতু রুশতী দেবী খুবই সহানুভূতির সঙ্গে আমার একটি প্রবন্ধের উল্লেখ করলেন, সেটি আমার মায়ের মৃত্যুর পর এক ধরনের অবিচুয়ারি পিস হিসেবে বেরিয়েছিল, তার একটা প্যারাগ্রাফ শুধু পড়ছি। মা চলে গেছেন। মায়ের মতো বহু মা কোভিডে চলে গেছেন। তারা বিখ্যাত ছিলেন না, তারা পাদপ্রদীপের আলোয় সবসময় আসার সুযোগ পাননি, কিন্তু পরিবারে, গোত্রে, গোষ্ঠীতে, পাড়ায়, সমাজে তারা নেতৃস্থানীয় ভূমিকা নিয়ে হাজারো মানুষকে সঠিক পথে চালিত করেছিলেন বলেই আমরা পাঁচজন আলোর নিচে কথা বলছি, একথা স্মরণ করে বইয়ে বলা হচ্ছে। বধূ, গৃহলক্ষ্মী, বাস্তুলক্ষ্মী, ভার্যা, মাতা, পরিবারের অভিনেত্রী ও জ্ঞাতি গোষ্ঠীর পরিচালিকা হতে হতে আমাদের সেই সব বন্দনিয়া ও মহীয়সী মায়েরা একদিন ঘর ও উঠোনের সীমানা ছাড়িয়ে নিজেরাই দেশে পরিণত হতেন। তাদের ভীমা রূপ দেখে তখন বঙ্কিমচন্দ্রের বলতে ইচ্ছে হতো, তংহি দুর্গা দশপ্রহরণ ধারী। তাদের তপকৃষ্টা মুখ দেখে তখন অবনীন্দ্রনাথের আঁকতে ইচ্ছে হতো ভারত মাতার মতো ছবি। আর রাড়ের বিশেষ স্থানে কালে যাদের জন্ম হতো, আমি রাড়ের সন্তান বলে সেই কথা লিখেছিলাম, এই ভৈরবী ধাত্রী প্রতিমাদের দেখে তারাশঙ্করের শিবনাথের মতো তারা বলতো, সমস্ত জীবের ধাত্রী যিনি ধরিত্রী, জাতির মধ্যে তিনিই তো দেশ, মানুষের কাছে তিনিই বস্তু। বাস্তুর, দেশের ও ধরিত্রীর সকল মাতাকেই তাই বলি বন্দে মাতরম। বন্দে মাতরম নিয়ে আজ যখন দেশের চতুর্দিকে আলোচনা, তখন বন্দে মাতরমের স্তরে স্তরে দেশের মতো নারীও যে নিহিতা, দেশের মতো নারীও যে বন্দিতা, সেই কথাও স্মরণ করা যেতে পারে। সব মিলিয়ে বলবার কথা এই, বিশ্বায়ন একদিকে যেমন আমাদের সকল মাইক্রো আইডেন্টিটিকে অবলুপ্ত করে দিচ্ছে, অন্যদিকে আমাদের সকল যাকে একদা ভাবতুম খণ্ড সত্তাকেও জাগ্রত করছে। একদা খণ্ড সত্তাকে, বাঙালি সত্তাকে খুব উদ্বোধিত করতে সংকোচ ছিল। ভাবতাম বুঝি প্রাদেশিকে পরিণত হবে,
কিন্তু যখন সকল প্রদেশ বিলুপ্ত হচ্ছে, বিশ্বায়নের এক মহাকায় অসাম্যের রূপ যখন দেখছি, তখন মনে হয় খণ্ডেও সত্য আছে, খণ্ডেরও উদযাপন প্রয়োজন। শুধু আমি নই, খেয়াল করবেন অনেকেই সহসা বাঙালির মন, বাঙালির সত্তা, বাঙালির চৈতন্য নিয়ে নানা সেক্টরে কাজ করছে। এই খণ্ড খণ্ড আলাদা আলাদা কাজ করার মধ্যে সম্ভবত একটি সংহত বোধ কাজ করছে, যে আত্মরক্ষা পুণ্য কর্ম। যদি বৃহতের ঝড়ে কোনো খণ্ড পরিচয় অবলুপ্ত হয়, তাহলে সেই অবলুপ্তির বিরুদ্ধে সংহত নিশান নির্মাণে পাপ নাই, পুণ্য আছে। নমস্কার। ধন্যবাদ আলাপন বন্দ্যোপাধ্যায়।